আসসালামু আলাইকুম। আমি মুসাইল ফারদিন স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আর আমাদের এই চ্যানেলে আমরা সাধারণত বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর আজকে আমরা অনেক বেশি আনন্দিত কারণ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রবাসী নেতারা, যারা বাংলাদেশে অবস্থান না করেও বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের অবদান অস্বীকার্য এবং তারা প্রতিটা মুহূর্তেই বাংলাদেশকে যতটা সম্ভব তার চেয়ে আন্তরিকভাবে সহায়তা করে আসছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সামাজিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি কাজী মোহাম্মদ নুরুজ্জামান ভাই। উনি আমাদের বর্তমান নিউ ইংল্যান্ড বিএনপির চিফ অ্যাডভাইজার এবং উনি নিউ ইংল্যান্ড বিএনপির প্রথম সভাপতি। এবং তাছাড়াও তার গৌরবোজ্জ্বল ক্যারিয়ারে বাংলাদেশের রাজনীতির জন্য এবং নিউ ইংল্যান্ড বিএনপি শুধু না, পুরো পুরো ইউনাইটেড স্টেটের বিএনপির রাজনীতিতে তার অবদান অস্বীকার্য। আমরা জামান ভাইয়ের কাছ থেকে জানতে চাই, উনি আহ, বাংলাদেশের সাথে যে বিএনপির রাজনীতি বা বিএনপি তো আসলে আমেরিকার রেজিস্টার কোনো দল না, একটি বাংলাদেশের দল। উনি আমেরিকাতে থেকেও উনি কিভাবে এই দলটির প্রতি এতটা ভালোবাসা বা এই দলটিকে ভালোবেসে বাংলাদেশের রাজনীতি, এর পিছনে কারণটা কি? জামান ভাই, আপনি যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোহরাব খান সাহেব এবং উপস্থাপক আমাদের ফারদিন, আমাদের ছোট ভাই, এবং আমার সহ আলোচক বৃন্দ, অত্যন্ত অত্যন্ত একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং এটা সবারই আলোচনা এবং করার প্রয়োজন রয়েছে সবার জন্যই আমাদের। কারণ আমরা যত বছরই বিদেশে থাকি না কেন, আমাদের শিকড়টা হলো বাংলাদেশে। তো আমরা যখনই যেভাবে এসছি, বহুদিন থেকে হয়তো আমরা অনেকে আছি 30-35 বছর থেকে বিদেশে, কিন্তু আমরা সবসময় দেশপ্রেম বা দেশের জন্য আমাদের প্রাণ কাঁদে যে কিভাবে দেশটা চলছে, কি সেটা যেহেতু দেশের প্রতি আমরা প্রতিটা স্তরে স্তরে আমরা ঋণী। আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করেছি, যে আমাদের মতো অনেকেই তো বিনা পয়সায় পড়াশোনা করেছি, আর যারা টিউশন ফি দিয়ে পড়াশোনা করেছেন তারাও সামান্য পয়সা দিয়ে পড়াশোনা করেছেন। পাবলিক স্কুলস, গভর্নমেন্ট স্কুল যেটা, বা পাবলিক ইউনিভার্সিটি, আর প্রাইভেট ইউনিভার্সিটি হলে একটু বেশি দিতে হয়। আচ্ছা ভাই, আপনি যদি আমাদেরকে যদি একটু বলতেন যে আপনি যে রাজনীতিতে আগ্রহী হলেন, মানে আমেরিকাতে এসে বাংলাদেশের রাজনীতির প্রতি, মানে এখানে এসে তো মেইন স্ট্রিমের রাজনীতি করার কথা, এবং যখন আপনি রাজনীতি শুরু করেছিলেন, আমি যদি ভুল না করি 2009 সালে, তখন কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তো সেই সময় মানুষ যেখানে আওয়ামী লীগের পিছনে দৌড়িয়েছিল যারা সুবিধা পেতে বা যা কিছু করতে, সেই সময় আপনি বিএনপি কে নিয়ে এবং নিউ ইংল্যান্ড বিএনপি আপনি প্রথম সভাপতি হলেন বা বিএনপির একটা হাল ধরলেন। এটার পিছনে, মানে ওই পিছনে আপনি যদি খুব সংক্ষিপ্ত যদি আমাকে একটু আমাদেরকে একটু যদি বলতেন ওই সময়ের না, ঘটনাটা। এটা আমি আসতেছি। তো এটা হলো যে আমরা যেদিন বিএনপির প্রতি কেমনে আকৃষ্ট হলাম, 1971 সনের 26শে মার্চ, যেদিন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া হিসেবে, যে আই রিভল্ট, সেদিনই প্রথম তার নাম শুনলাম। তখন থেকেই আমি জিয়াউর রহমান সাহেবের প্রতি আকৃষ্ট হয়েছি এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য উনি যে ঘোষণা দিয়েছেন তার পরবর্তীতে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সুতরাং তখন থেকে আমি বিএনপি, পরবর্তীতে উনি যখন পার্টি করেন তখন সেই পার্টির প্রতি আমি অনুগত। তো এই সকল যদি অনেক কথা এবং অনেক লম্বা কথা বলতে চাই শর্ট করে। তো কারণ উনি তখন, আমরা যখন 1 মাস পরেও গ্রামে যখন গেলাম, তখন সমস্ত লোকই জিজ্ঞাসা করছিল যে দেশের কি অবস্থা, তখনকার শেখ মুজিবের কি অবস্থা। তো কেউই কিছু জানে না, কিন্তু জিয়াউর রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন সেটাই আমি তাদেরকে সবাইকে বললাম, যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তারপরে উনি যখন ক্ষমতায় আসলেন, সেনাবাহিনীর বিপ্লব জন অভ্যুত্থানের মধ্য দিয়ে, তখন উনি আবার মানে বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। তখন তারপরে যে সমস্ত ভালো ভালো কাজ করেছেন, মাল্টি পার্টি ডেমোক্রেসি উনি পুনরায় স্থাপন করেছেন, বাকশালকে করে দিয়ে, তারপরে উন্নয়নের যে বিভিন্ন খাল কাটা,
বিভিন্ন উন্নয়নমূলক সার্ক ইত্যাদি সবগুলো লিস্ট দিলে আবার সময় যাবে অনেক। তো এই সকল জিনিসে তখন থেকে আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং জিয়ার রাজনীতির প্রতি বিশ্বাসী, বিএনপির রাজনীতির প্রতি বিশ্বাসী। তারপরে যখন এখানে আসলাম তখন বিদেশে রাজনীতি করতে পারে, কিন্তু বাংলাদেশের খুব বেশি লোক বিদেশে রাজনীতি করে না। তারা অনেকেই আমাদেরকে খুবই মানে বাধার সৃষ্টি করতে চায় যে আপনারা এখানে এই দেশের মেইন স্ট্রিমে রাজনীতি করেন, কিন্তু তারা নিজেরাও 40-50 বছর থেকে আগের থেকে আছে, কিন্তু তারা কোনো পার্টিতে যোগদান করেনি। কিন্তু সেটা বড় কথা না, কিন্তু আমাদের যে কথা হচ্ছে যে আমরা যে দেশকে ভুলতে পারি না, সেজন্যেই এই রাজনীতি করার ইচ্ছাতেই আমি প্রথম 1996 সনে প্রথম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি হই। নির্বাচনের ব্যবস্থা হয়, সেইবারই প্রথম সমস্ত মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট মাস স্কেলে লাইন দাঁড়িয়ে সবাই সভাপতির ইয়ের মাধ্যমে একটা খুব সুন্দর আনন্দমুখর পরিবেশে নির্বাচন হয়। এবং সেই নির্বাচিত হওয়ার পরে আমি সেই ব্যাংকে রেজিস্টার্ডও করি এনজিও হিসেবে, নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে। তো তার পরবর্তীতে আমরা আবার বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ওয়াচ ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এটা করে অনেক সেমিনার করি। অনেক সেমিনারের মাধ্যমে আমরা দেখাতে চাই যে কোন গণতান্ত্রিক পথটা কি, গণতান্ত্রিক কিভাবে আমাদের গেলে আমরা বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র মতো দেশ পরিচালিত হতে পারবে। তারপরে 2009 সনে আমরা প্রকৃতপক্ষে ফর্মালি বিএনপি প্রতিষ্ঠা করি। এখানে উপস্থিত আছেন সোহাব খান সাহেব, উনি আর মিলে আমরা দুজনে মিলে উনি সাধারণ সম্পাদক পদে সমাসীন হন, আর আমাকে প্রথম সভাপতি হিসেবে যে আমরা প্রতিষ্ঠা করি। আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা মানে এই 2 টার্মে আমরা মানে সবার সন্তুষ্টি অর্জন করে সবাইকে এই মুক্ত করে আমরা বিএনপি পরিচালনা করি। তারপরে আমরা ধন্যবাদ কাজী মোহাম্মদ নুরুজ্জামান ভাই। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি আমাদের আশরাফুল আলম টিটু ভাইয়ের কাছে। উনি আমাদের বাংলাদেশের সাবেক ছাত্রদল নেতা এবং উনি বাংলাদেশের কুষ্টিয়া সরকারি গভর্নমেন্ট কলেজে উনি ছাত্রদলের সদস্য ছিলেন। তার ছাত্র জীবন থেকে শুরু করে তার রাজনীতির অভিজ্ঞতা, প্রবাস জীবনে এসেও, এবং পরবর্তীতে উনি যুক্তরাষ্ট্রের সহসভাপতি, সাবেক সহসভাপতি ছিলেন যুবদল যুক্তরাষ্ট্রের। এরপরে উনি এখন জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক নিউ ইংল্যান্ড বিএনপিতে এই পদে রয়েছেন। তো আসলাম টিটু ভাই, আমরা দেখেছি আপনি প্রবাসে যখন আমাদের ছাত্র আন্দোলন হয়েছে, আপনি বউ বাচ্চা নিয়ে আমাদের বস্টন লাইব্রেরির সামনে দাঁড়িয়েছেন, হার্ভার্ডের সামনে দাঁড়িয়েছেন। আপনাকে আমরা সবসময় দেখেছি আপনি আপনার পরিবারকে নিয়ে আমাদের যে আন্দোলন, যতবার আন্দোলন হয়েছে, বিএনপি যত আন্দোলন হয়েছে, যখন গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনে প্রবাসী থেকে আপনার উপস্থিতি আমরা দেখেছি। ছাত্র জীবনে আমরা দেখিনি, কিন্তু আপনি কিন্তু অভিজ্ঞ যে বাংলাদেশে আপনি রাজনীতি, অনেকে হয়তো প্রবাসে এসে রাজনীতি করেছে, বাট আপনি কিন্তু ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসতেছেন। তো বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো আপনি কিভাবে চিন্তা করতেছেন, এবং বাংলাদেশে আসলে নির্বাচনটা কি দ্রুত হওয়া উচিত, নাকি 1 বছর পরে হওয়া উচিত, নাকি আরো বেশি সময় দেওয়া উচিত? আপনি কি মনে করেন? ধন্যবাদ মুসামিন ফারদিন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা দেখছেন এবং দেখবেন আপনার সমস্ত দর্শকদেরকে আমার শুভেচ্ছা রইল। আর শুভেচ্ছা জানাচ্ছি আমার অন্যান্য প্রবাসী ভাইদের। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এটা গণতন্ত্রটা হারিয়ে গিয়েছিল মাঝখানে, একটা কালনাগিনী সাপ এসে বাংলাদেশকে ঘিরে রেখেছিল। তো মহান আল্লাহর অশেষ মেহেরবান, আমরা সে সাপকে দূর করে দিয়েছি। বর্তমান একটি নিরপেক্ষ সরকার আছেন, তারা কিছু সংস্কারের কথা বলতেছেন। তো সংস্কার আমরাও চাই, বিএনপিও সংস্কার চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি 21 দফা সংস্কারের কথা আগেই বলেছেন, অনেক আগেই। তো সংস্কার চাই, সংস্কার হবে। সংস্কার যে আমরা চাই না তা না, বিএনপি সংস্কার চায়, তবে সংস্কারের নামে কালক্ষেপণ করা বিএনপি এটা মেনে নেবে না। কারণ সংস্কার একটা কন্টিনিউ প্রসেস। এটা আপনারা নির্বাচনের জন্য যতটুকু করার দরকার করেন, আমরা ধৈর্য ধারণ করতেছি। আপনাদের অতি সত্বর একটা ডেট দেওয়া উচিত যে
এই 3 মাস কিংবা এই 6 মাস সংস্কারের কাজ কমপ্লিট হয়ে যাবে, নির্বাচনটা অত তারিখের মধ্যে হবে। আমরা আশা করব সরকার যেন আমাদের সঙ্গে সুসম্পর্ক রেখে এটা এটা করতে থাকেন, সংস্কারটা করতে থাকেন। আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আমরা যেন এই কেয়ারটেকার গভর্নমেন্টকে সমর্থন করি, কারণ আমরা চাই যে একটি সুন্দর নির্বাচন হোক বাংলাদেশে, বাংলাদেশের মানুষ তাদের গণতন্ত্র ফিরে পাক। কারণ জনগণের একটা রাষ্ট্রের জনগণের যে কয়টা সুবিধা আছে তার মধ্যে তার প্রথমটাই হচ্ছে তার ভোটাধিকার। ভোটাধিকার না থাকলে তার কোনো নাগরিক যে অধিকারগুলা সেটাই বঞ্চিত হয়ে যায়। তো আমি আশা করব এই সরকার অতি সত্বর একটা রোডম্যাপ দিবেন যে এত তারিখের মধ্যে সংস্কারগুলা শেষ হবে আর এতর মধ্যে ইলেকশন হবে। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, করে যাচ্ছি এবং করব। কিন্তু এটা ফলপ্রসূটা ভালোর দিকে যেন যায়, কারণ আমরা আবার খেয়াল করতেছি ছাত্ররা একটি দল করবে, তারা নাকি আবার নির্বাচন করতে যাবে। দল করুক, সমস্যা নাই, তবে ক্ষমতায় থেকে কোন দল তৈরি করা বা নির্বাচনে যাওয়া সেটা কিন্তু ভালো দেখাবে না। তাহলে আবার আরেকটা সরকারের ব্যাপার চলে আসবে যে আরেকটা নিরপেক্ষ সরকার আমাদের প্রয়োজন হতে পারে। তো আমি আশা করব যে এই সরকার বুঝতে পারবেন সবকিছু, এবং দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই গভর্নমেন্ট ঠিক করতে পারছে না। এটা তাদের উচিত অতি সত্বর একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, এবং যতটুক সংস্কার করার দরকার ততটুক তারা করুক, আমরা তাদেরকে সহযোগিতা করব, করে যাচ্ছি এবং করব। ধন্যবাদ। ধন্যবাদ আশরাফুল টিটু ভাইকে। আমরা এখন জানতে চাই সৌরভ এইচ খান, উনি বস্টন ওয়ান রিয়েলিটির প্রতিষ্ঠাতা এবং উনি নিউ ইংল্যান্ড বিএনপির উনিও নিউ ইংল্যান্ড বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এবং উনি আমাদের জেডটিভিরও উনি সম্মানিত চেয়ারম্যান। উনার কাছ থেকে আমরা জানতে চাই, আমরা দেখেছি যে বস্টনের যে রাজনীতি, যেটা বিএনপি রাজনীতি, এটা ব্যানার প্রিন্ট করা থেকে শুরু করে রাজনীতিতে শুরু করে আপনাকে সবসময় আমরা এই বিষয়ে সতর্ক মানে অবস্থানে থাকতে দেখেছি, যে আপনি সবসময় চেয়েছেন যে কিভাবে এইখানে একটা বিএনপির একটা ফুটপ্রিন্ট যেন সবসময় একটা থাকে, এবং সবসময় দেখেছি আপনি এখানে অনেক প্রায়োরিটাইজ করেছেন এই জায়গার ক্ষেত্রে, এবং এটাকে আরো নেক্সটে এবং ফিউচার দেখার মতো যে কথাগুলো বলা, এগুলো আমরা বলতে শুনেছি। তো বাংলাদেশের ফিউচার নিয়ে আপনি কি ভাবতেছেন? বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কিরকম হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ফারদিন, এবং সাথে সাথে আমি আপনার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমাদের প্যানেলিস্ট যারা আছেন উপস্থিতের কাছে, এবং আমাদের আজকের এই শো দেশে বিদেশে যে যেখান থেকে দেখতেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের আমি যদি আগে ওনাদের তোমার প্রশ্নের একটা রেস্টাইন আমি বলি যে পূর্বাসে আমাদের রাজনীতির গুরুত্বটা কি, এইটা নিয়ে একটু যদি কুইকলি একটা বলি, যে তারপর তোমার প্রশ্নের উত্তর আমি আসতেছি। প্রবাসের রাজনীতি, এই প্রবাসের রাজনীতি করা নিয়ে আমরা অনেক উপেক্ষিত হয়েছি। আমি খুব সংক্ষেপে শেষ করব। অনেক অপমানিত হয়েছি, অনেক গালি খেয়েছি, অনেক ধমকি দেওয়া হয়েছে ফোনে। ফোনে আমাকে রাজাকার বলেও গালি দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা একটা লম্বা স্টোরি। তো এই কারণ হলো যে আবার অনেকে আমরা যখন এখানে লোকাল আমরা কোনো ফ্যামিলি কোনো বা ব্যক্তিগত কোনো ফ্যামিলি গ্যাদারিং এ আমরা যাইতাম, তখন অনেকেই বলতো এদেশে বিএনপি বাংলাদেশের রাজনীতি বিদেশে রাজনীতি করার কি দরকার? এখানে বাংলাদেশের রাজনীতি এখানে অন্য দেশের পৃথিবীর অন্য কোনো দেশে বিভিন্ন ধরনের কথাবার্তা হইতো। বাট আমরা বাংলাদেশী হিসেবে আমরা মনে করি আসলে আমাদের এই এট লিস্ট ইউএসএ তে যারা আছে রাজনীতি করে তাদের ভূমিকা এই সরকার পরিবর্তন এবং সরকারের পতনের জন্য একটা বিশাল এবং বিরাট একটা ভূমিকা ছিল। এটার কোনো সন্দেহ নাই। এটার অনেক অভিজ্ঞতা আমার কাছে আছে, এবং আমি বিভিন্ন জায়গায় ওয়াশিংটন ডিসি হইতে অনেক ওয়াশিংটন ডিসিতে মাসের পর মাস এবং দিনের পর দিন বারবার আমি গেছি, রিসেন্টলিও গেছি, এবং এই সরকার পতন হওয়ার আগেও আমি ছিলাম যেখানে নামটা আমাদের এক স্থায়ী কমিটির সদস্য বিএনপি ওখানে ছিলেন। তো যাই হোক, তো বিএনপির বাংলাদেশে এই বাংলাদেশের রাজনীতিতে আমরা
দেশের বাইরে বসে যারা আমরা এই রাজনীতির অংশটা মানে রাজনীতি আমরা করি বা আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি, এটার গুরুত্ব অনেক এবং এটা চালিয়ে যাওয়া উচিত এবং আম আরো এটাকে কিভাবে আম কি বলে যে আম আরো এনালাইজ করা যায় এবং এটাকে আরো ১-২ স্ট্রংলি এটা এই রাজনীতি এখানে রাজনীতিকে আরো শক্তিশালী করা যায়। আর এইটি আমাদের চেয়ারম্যান যদি উনি লক্ষ্য রাখেন এবং নজরে রাখেন। আচ্ছা, এখন আমি তোমার প্রশ্নে আসি যে বাংলাদেশে যে এখন বর্তমানে সরকার একটা এক্সাম্পল আমি দেই। দেখো ঝড় যদি হয়, ঝড়ের ঝড় শেষ হয়। মানুষ একটা নিঃশ্বাস ফেলে শান্তিতে বলে যে, "হ্যাঁ, ঝড় শেষ। এখন পর্যন্ত আর কোন বাড়ি-ঘর কোন প্রতিষ্ঠান ধ্বংস হবে না।" কিন্তু ঝড়ের পরের অনেক কাজ থাকে ওই ঝড়গুলিকে ক্লিন করা এবং যেই ড্যামেজ গুলো হয়েছে, সেই ড্যামেজ গুলার রিপেয়ার করা। এখন সেই রিপেয়ার করতে পারে কারা? যারা সত্যিকার অর্থে আম স্কিলড আর যারা আপনার প্রফেশনাল যারা আছেন আমাদের বাংলায় কি বলে যে প্রফেশনাল যারা আছেন ওই ক্ষেত্রে তারা। এখন হ্যান্ডি আমরা যদি একজনে যাই আমরা পারি না। তো এখন আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি এইজন্য প্রফেশনাল যারা লাইসেন্স একজন কার্পেন্টার, লাইসেন্স একজন ইলেকট্রিশিয়ান, লাইসেন্স একজন প্লাম্বার দিয়ে আমরা ওই প্রতিষ্ঠানকে সঠিকভাবে আবার বিল্ড করতে পারি। তো আমি এইজন্য বুঝেছি বাংলাদেশের সরকারে এখন আছে হইলো তোমার তত্ত্বাবধায়ক সরকার। তারা হইলো আমি বলি আই এম সরি টু সে দ্যাট তারা হ্যান্ডি। তারা রাজনৈতিক কোনো দক্ষতা তাদের নাই। তারা রাজনীতি করে আসেনি। আ তারা এখন সরকার চালাচ্ছে ৩০০ আসনের সংসদ সদস্যের একটা দেশ বা ৩৩০ টা সংসদ সদস্যের দেশ ১৯ জন বা ২৬ বা ৩০ জন উপদেষ্টা দিয়ে চালাচ্ছে। এটা সঠিক না আর এই রাষ্ট্র কখনোই সঠিকভাবে চলতে পারে না। ওখানে লাগে যারা সত্য দক্ষ রাজনীতিবিদ, যারা পলিটিশিয়ান এবং যারা গণতন্ত্রকে আরো বিগত পিছনে পরিচালনা করছে এই ধরনের অভিজ্ঞশীল রাজনীতিবিদের দরকার এবং সেজন্য কি দরকার? গণতন্ত্র প্রক্রিয়ায় ভাই, আমার মনে হয় আমাদের দর্শকরা বুঝতে পেরেছে আপনি কি বলছেন। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি গোলাম লাল ফারুকের কাছে। উনি আমাদের নিউ ইংল্যান্ড বিএনপির যুব দলের উনি প্রেসিডেন্ট এবং উনি একজন সম্মানিত ব্যবসায়ী ফর লিভারে। উনি আমেরিকায় রয়েছেন দীর্ঘ ৩০ বছর এবং এই ৩০ বছর অভিজ্ঞতায় আমরা তাকে দেখেছি বিভিন্ন সংস্কৃতি প্রোগ্রামে, আমরা তাকে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে। আমরা জানি যে একটি সংস্কৃতি একটি জাতির মেরুদণ্ড। একটা জাতি তার কতটুকু সভ্য, কতটুকু কি এটা তার সংস্কৃতি দেখে আমরা তার ইয়াতে বুঝতে পারি। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের বড় বড় সংস্কৃতি মোনা ব্যক্তিবর্গ তাদের সাথে আপনার যোগাযোগ এবং কাজকর্ম আপনার দীর্ঘদিন দেখেছি। তো এখন আপনার কি মনে হয় যেমন আমরা দেখেছি যে হলিউড তৈরি হয়েছে, বলিউড তৈরি হয়েছে হলিউডকে দেখে, ডালিউড ফলো করে বলিউডকে। তো বাংলাদেশের সংস্কৃতি আসলে এই ইন্ডিয়ার আগ্রাসন থেকে মুক্তি হতে পারবে কিনা, বা আসলে বাংলাদেশের সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতি শক্তিশালী করার জন্য আমাদের আসলে কি করণীয়? গোলাম লাল ফারুক, আপনি যদি বিষয়টা আলোচনা করতেন। ধন্যবাদ ট্যালেন্টেড ছোট ভাই ফারদিন, সাথে আমাদের সহ আলোচক বৃন্দ যারা দেখছেন দেশে এবং বিদেশে, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বলবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা প্রকল্প থেকে আমি সেই প্রকল্পর কাজ থেকে শুরু করে এবং যখন খালেদা ম্যাডাম যখন খুলনায় ৮৪ এবং ৮৫ দিকে আসেন তখন আমি সিটি কলেজের ছাত্র, আমাদের সিটি কলেজ এবং অন্যান্য কলেজ এবং খুলনা বৃহত্তর খুলনাবাসী চলে আসি আমরা যশোরে তাকে নিতে আর কি। সেই শুরু থেকে এখন পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে চলে আসি আমেরিকাতে অনেক দীর্ঘ সময়। তো আমি আসলে ফারদিন যে প্রশ্নটা করছে আমাকে ইন্ডিয়ার যে কালচার, যে সিনেমা কিংবা গানের যে জিনিসটা আমাদের দেশে আসছে আর কি, এটা এখান থেকে বের হওয়া কোনো কঠিন কোনো কাজ নয়। যেহেতু পূর্বের ফেসিবাদ সরকার এবং অন্যান্য যারা সরকারি কর্মকর্তা যারা তাদের থেকে সুবিধা নিচ্ছেন, এই সুবিধা নেওয়াতেই এই ইন্ডিয়ার সমস্ত প্রোগ্রাম, সমস্ত চ্যানেল দেশে আসাতে দেশের যে ভাবমূর্তি, দেশের যে কালচার, আমাদের যে কৃষ্টি, আমাদের যে গান, আমাদের যে সিনেমা, আমাদের যে দর্শক, এগুলো আস্তে আস্তে এগুলো শেষ করে দিয়েছে।
তো এখন যেহেতু এই বিগত সরকার চলে যাওয়ার পর আমি আশাবাদী যে আবার ফিরে আসবে আমাদের কালচার, আমাদের সিনেমা জগৎ, যদি আমাদের সরকার, বিএনপি সরকার যদি দেশের জনগণ যদি ভালোবাসে এবং ভালোবেসে যদি ভোট দেয়, নিরপেক্ষভাবে ভোট দিয়ে যদি আমাদের সরকার আসে, আমি আশা করি, আমি আমার ব্যক্তিগত এবং আমাদের দলের পক্ষ থেকে আশা করি যে এটা আবার সেই যে পুরনো যে কালচার, পুরনো যে গান, পুরনো যে ছবি, পুরনো যে দর্শক, নতুন দর্শক, এটা আবার আসবে এবং ফিরে আসবে, এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ গোলাম লাল ফারুক ভাইকে ওনার মূল্যবান আলোচনার জন্য। তো এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের আরেকজন শ্রদ্ধেয় নেতা, বড় ভাই, উনি রাহিদ রহমান ভাই। উনি আমাদের নিউ ইংল্যান্ড বিস্টেল কাউন্ট্রির উনি সভাপতি, এবং উনি আমাদের যে আরেকটি যেটা রয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুইন, ওটার উনি ভাইস প্রেসিডেন্ট। উনি ওনার কাছে আমরা মূলত জানতে চাই যে দেখেন বাংলাদেশের যে 5ই আগস্টের যে আন্দোলনের আমরা ফল পেলাম, এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কোটা বিরোধী একটি আন্দোলন থেকে, যে ছাত্র জনতা তারা কোটা চায় না, কোটা থেকে মুক্তি পেতে চায়। তো আমরা আবার দেখলাম নির্বাচনের যে সংস্কার, নির্বাচনের সংস্থাতে আবার ছাত্রদের জন্য বা যুবকদের জন্য একটা আলাদা কোঠা রাখা হয়েছে। তো যেই কোঠা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দেশের আন্দোলন, সেই কোঠাতেই আবার দেখা যাচ্ছে যে আমরা সংসদে আবার নতুন করে কোঠা তৈরি হচ্ছে। আবার গত 3 দিন আগে হঠাৎ করে মূসক কর বা ভ্যাট নামে হলো প্রায় 100-র উপরে পণ্যের উপরে আপনার তারা কর সাধন করেছে। বাংলাদেশের যে বর্তমানে অবস্থা, রাহিদুর রহমান ভাই, আপনি কিভাবে এই বিষয়টা মূল্যায়ন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাই যারা অংশগ্রহণ করছেন এবং যারা দেখছেন দেশে বিদেশে, সবাইকে আসসালামু আলাইকুম। মুসা বিন ফারদিন, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার একটা সুন্দর প্রশ্নের জন্য। আসলে এই 5ই আগস্টে তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল, একটা স্বৈরাচারী সরকার তাদের একটা কোটার প্রচলন করছিল, মুক্তিযোদ্ধা কোটা। সেই মুক্তিযোদ্ধা কোটাটা আসলে আমাদের দেশে এখন যারা ছাত্র 22-23 বছর, তাদের এখন আর সেই মুক্তিযোদ্ধা হিসেবে তাদের গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার কিংবা ফাদার মাদার তারা হয়তো মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু সেই কোটার বেসিসে তারা ভ্যালুলেস দেখছিল। কারণ এটা ফ্যাসিস্ট সরকার এভাবে বানিয়েছিল যে তারা এই কোটা একটা ব্যবসা করে তাদের নিজস্ব কিছু লোকদের চাকরি দেওয়ার ব্যবস্থা। কিন্তু আসল যারা ছাত্র কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ছাত্রী, তারা চাকরির ক্ষেত্রে খুবই অসুবিধা পড়তেছিল আর কি। যার জন্য তারা এই আন্দোলন শুরু করছে এবং তাদের মুক্তিযোদ্ধা কোটার হিসেবে তাদেরকে চাকরি থেকে মানে চাকরি না দেওয়ার একটা ধান্দা। এবং এই ফ্যাসিস্ট সরকার যে করেছিল, এটা একটা প্রচুর তাদের তীক্ষ্ণ বাজে বুদ্ধি সম্পন্ন, এবং তাদের এই ভারতীয় আগ্রাসনের একটা প্রভাব ছিল। এবং বাংলাদেশি যারা মেধাবী তাদেরকে চাকরি না দিয়ে অন্যান্য মানে হাবিজা আজে বাজে ভারতীয় একটা চাকরি দেওয়ার চিন্তা ভাবনা ছিল। যার জন্য তারা আন্দোলন করার পরে এক পর্যায়ে তাদের কোটা, এবং ফ্যাসিস্ট সরকার যখন বললো যে কি আইন মন্ত্রণালয় বিচার রায় দিবে, তারপরে হাসিনা সরকার কি করলো, আবার 7 দিনের মধ্যে তারা বললো যে কালকেই বিচারের রায় দিচ্ছে। তখন তারা বুঝতে পারলো যে আসলে তার কথা কোনো ভ্যালু নাই, এবং সেই জন্য তারা তখন হাসিনা বিরোধী আন্দোলন শুরু করলো, এক দফা এক আন্দোলন। এবং এই আন্দোলনটা চলতেছিল অনেক আগের থেকেই, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিএনপির বিভিন্নভাবে এই যে আন্দোলন করে আসছিল। যার জন্য তারা আস্তে আস্তে একটা ভালো প্রচারণা পাইছে এবং হাসিনা সরকার যেতে বাধ্য হয়েছে, এবং এই ছাত্র জনতা যখন রাস্তায় ছিল তখন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে এখন আবার এই কোটাটা, এইটা হচ্ছে গিয়ে তাদের এখন স্টেপ গুলা প্রথম দিকে আমি খুব সাপোর্ট করতাম, কিন্তু এখন তাদের স্টেপ অনেক ক্ষেত্রেই অনেক রকম মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।
যেমন তারা বললো যে প্রথমে 600 জন ধরা পড়ছে, সেইগুলা কোনো মানে ধরার এখন কোনো হিসাব নাই। আচ্ছা, তারপর হচ্ছে কি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সরকারকে মানে আওয়ামী লীগের রাজনীতি বাদ দিবে কিনা সেটা নিয়ে তাদের কোনো ইয়ে নেই। এবং এই যে কোটা এবং বিভিন্ন রকম আন্দোলন যে শুরু করতেছে ছাত্ররা, সেটারও আমি পক্ষপাতী না। ঠিক আছে, এই কারণ হচ্ছে গিয়ে তারা এখন বিভিন্ন একটা এই যে যেমন তোলারাম কলেজ, কি তোলারাম না তো ওই তিতুমির কলেজ বললো যে বিশ্ববিদ্যালয় করার জন্য। এখন একটা বিশ্ববিদ্যালয় করতে হলে অনেক কিছু লাগে, সেই জিনিসটা বুঝতে হবে। সেই জিনিসটা বুঝার ক্ষেত্রে ছাত্ররা কারণ বললেই তো আর আন্দোলন একটা রাস্তায় নেই মা গাড়ি ঘোড়া ভাঙ্গা টেঙ্গা রাস্তা বসায় দিয়া বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো, সেটা তো আর লাভ হবে না। কারণ একটা বিশ্ববিদ্যালয় করতে হলে অনেক কিছু জিনিস লাগবে এবং সম্পদ লাগবে, সবকিছু মিলে একটা করতে হবে। সুতরাং সবারই মতামত এখন বাংলাদেশের রাজনীতি ক্ষেত্রে এই যে জিনিস আবার ভ্যালু বসানো ভ্যাট বসাইলো, এই যে ভ্যাটটা বসাইলো কারণটা কিসের জন্য এইটা এখন যারা আছে এবং যাদের নিয়োগ দিয়েছে সেইগুলা কিসের বাংলাদেশের পক্ষে কাজ করে নাকি অন্য কোনো তাদের উদ্দেশ্য আছে, সেগুলো বোঝা দরকার। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে অনেক রকম কাজ হচ্ছে যেগুলা স্ববিরোধী। রাইট রহমান, আমার মনে হয় আমার দর্শকরা বুঝতে পেরেছে আপনি কি বলতে চাচ্ছেন। আমরা এই সময় আবার ফিরে যেতে চাচ্ছি জামান ভাইয়ের কাছে। জামান ভাই, আপনার কাছে একটু প্রশ্ন জানতে চাই। সহজভাবে যদি চিন্তা করি, আপনি আপনার দীর্ঘ কর্মজীবনে আপনি বহুদিন আরবান ডেভেলপমেন্টে কাজ করেছেন, রাজশাহীতে, খুলনা সহ বিভিন্ন জায়গাতে আপনি আরবান ডেভেলপমেন্টে কাজ করেছেন, এবং আপনি এখানেও ফিজিশিয়ান ডেভেলপমেন্ট হিসেবে, প্ল্যানার হিসেবে অনেক প্ল্যানিং এ আপনি কাজ করেছেন। আপনি যদি সংক্ষিপ্ত যদি বলতেন 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে যে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান ডেভেলপমেন্ট যেটা, কারণ আপনি দেখেন যে বাংলাদেশে হঠাৎ করে 100টা পণ্যের উপরে ভ্যাট দিয়ে দিল এবং হঠাৎ করে মহার্ঘ ভাতা দেয়া হলো 7,500 কোটি টাকা তাদের সরকারি কর্মকর্তাদেরকে। আমাদের এই ছাত্র আন্দোলনে কিন্তু বিরোধী পক্ষ ছিল সরকারি আমলারাই, এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের 90% অ্যাভব মানুষ, আমি বলবো, আমি সঠিক পার্সেন্টেজটা জানি না কিন্তু আমি অনুমান করে বলতে পারি মোর দেন 90% সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠানই এর বিরোধিতা করেছিল যখন আমাদের আন্দোলন হয়েছে। এখন যে জনগণ এই আন্দোলনের পক্ষে ছিল, সেই জনগণের কাছ থেকে 12,000 কোটি টাকা মূসক বা ভ্যাট বাবদ আদায় করে তার থেকে অধিকাংশ অংশই 7,500 কোটি টাকা মহার্ঘ ভাতা হিসেবে সরকারি কর্মকর্তাদের প্রদান করা হচ্ছে। এটা কি আসলে বাংলাদেশে কোনো প্ল্যানিং বা ডেভেলপমেন্টের মধ্যে পড়ে কিনা, আপনি যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ সাদ্দিন সাহেব। না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সবসময়ই ঢাকা বা বাংলাদেশের অন্যান্য শহরগুলো সবগুলোকেই বলা হয় যে অপরিকল্পিত শহর, কোনো সবসময় হ্যাপাজার্ড ডেভেলপমেন্ট হতো। আর এই সকল আমলারা তো ইনক্লুডিং আপনি রাজুকে যারা আছে, নগর উন্নয়নে যারা আছে, এই 16 বছরে তো আমি তো তার চেয়ে 30 বছর 32 বছর থেকে বিদেশে আছি। তো এই হাসিনারই রিক্রুটেড, হাসিনারই বেনিফিশিয়ারি, হাসিনারই সমস্ত কাজ করে এরা কোন রকম পরিকল্পনা ছাড়াই টাকা লুটপাট করে এই সমস্ত পারমিট অনুমোদন দিয়ে এগুলো করেছে। যখন প্রথমে ওই যে বেইল পথে একটা হলো, রেস্টুরেন্টে আগুন লাগলো, কতজন হত্যা হলো সেখানে, মারা গেল 46 জন। তখনই আমি অনেক লেখালেখি করছি যেগুলো কোনো আনপ্ল্যান্ড ওয়েতে এগুলো দিছে। যেখানে কিচেন হবে, যেখানে রেস্টুরেন্ট হবে রেসিডেন্সিয়াল এর মধ্যে, সেখানে যে ফায়ার সার্ভিস যেতে হবে, স্মোক হলে স্মোক ডিটেক্টর থাকতে হবে, এগুলো তো নাই। এগুলো সব পয়সা দিয়ে করা হয়েছে। অনেকেই যারা এখানে আছে, বস্টনেরও অনেক লোক তর্ক করছে আমার সাথে যে মানুষ খারাপ হয়ে গেছে। কাজে এই নিয়ন্ত্রণটা যদি না করে, এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, রাজুকের প্ল্যানার আছে, চিফ প্ল্যানার আছে, তার নিচে আরো প্ল্যানার আছে, অথরাইজড অফিসার আছে, তো এগুলো কোয়ালিফাইড প্ল্যানার সব। তো অথচ এরা মানে সব কিছু দুর্নীতি যুক্ত, দুর্নীতিবান, দুর্নীতিবিদ। এই জন্য এই দেশের এই হেফাজত ডেভেলপমেন্ট হয়। আর এই যে যেটা বললেন যে এই যে ভ্যাট, তো এটা কিছুতেই হইতে পারে না। তাদের কাছ থেকে কোনো যত টাকারই দরকার থাকুক, নট জনগণের কাছ থেকে, এই গরিব জনগণের কাছ থেকে এই ইন্টারিম গভর্নমেন্টের এটা দায়িত্ব হওয়া উচিত নেই। তারপরে তো এরা পরবর্তীতে অবশ্যই উঠায় নিছে, সে ভ্যাটটা নেয়নি। অনলি 5টা পণ্য থেকে উঠাইছে আপনার, কিন্তু বাকি মোর দেন 100 পণ্যের উপরে এখনো আছে। এগুলো তো ইন্টারিম গভর্নমেন্টের, এগুলো তো অ্যাবিউজ অফ পাওয়ার বলবো, অ্যাবিউজ অফ পাওয়ার। এগুলো তাদের দায়িত্ব হওয়ার কথা, হওয়া উচিত নেই।
তারা যে যেগুলো যেগুলো কতগুলো যে হাত দিচ্ছে, বলো যে মানে পরিবেশ দূষণের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে, স্লাম ভেঙে দিচ্ছে, অল্টারনেটিভ তাদের কোনো ব্যবস্থা না করে এই রিক্সার ইয়ে করতেছে, প্লাস্টিক বর্জন করতেছে, প্লাস্টিক ব্যান করতেছে। এর চেয়ে এরা বরং কি করে মানে সংক্ষিপ্ত মিনিমাম রিফর্ম গুলো করে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিলে তারা একটা ইনভেস্টমেন্ট করবে বিদেশ থেকে ভালো, মানুষের আস্থা অর্জন হবে, এবং যেই পলিটিক্যাল পার্টিগুলার পিছনে সাপোর্ট করে যারা অগণিত জনসাধারণ, তাদের দ্বারা শক্তিশালী সরকার মদত হয়ে শক্তিশালী সরকারের সমর্থন নিয়ে এই সমস্ত স্কিমগুলা, যেমন আমাদের বিএনপি থেকে 31 দফা দেওয়া হয়েছে, সেই 31 দফার সংস্কারগুলো করা সহজ হবে এবং ত্বরান্বিত হবে। সেই জন্য এগুলো তো সবকিছু তো গ্রহণযোগ্য না, কিন্তু গ্রহণযোগ্য না এইগুলো যত সংস্কারই করুক, এটা মানে এটার একটা ইলেক্টেড গভর্নমেন্টকে রেটিফাই করতে হবে, সেখানে অ্যাকসেপ্ট করতে হবে। ইলেক্টেড গভর্নমেন্ট যদি না মানে তাহলে তো সব তো ভেস্তে গেল। সব এগুলো মানে সংস্কার কমিটিগুলো যে রিপোর্ট দিয়েছে সেগুলো রিপোর্টগুলো ইলেক্টেড গভর্নমেন্ট দ্বারা সেটা মানে প্রতিপালিত হইতে হবে, বাস্তবায়ন হতে হবে। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই বছরের মধ্যেই বিএনপি দাবি করেছে যে জুন জুলাই আগস্টের মধ্যেই যাতে নির্বাচনটা দেওয়া হয়। সেই জন্য আরেকটা পয়েন্ট আগে থেকে আমি বলতে চাই, সৌরভ খান সাহেব যেটা বলছেন যে আমরা বিএনপি 2009 সনে বিএনপি করার পর থেকে আমরা প্রতিবার জাতিসংঘের সামনে গেছি, এবং 2024 পর্যন্ত 2009 থেকে খেয়াল করবেন 2024 পর্যন্ত প্রতি বছর আমরা জাতিসংঘের সামনে যখনই এই স্বৈরাচারী সরকার প্রধানমন্ত্রী আসছে তাকে আমরা ধিক্কার জানানোর জন্য, তাকে আমরা এই দেখানোর জন্য যে আমাদের কোনো সমর্থন নেই, এটা ডিক্টেটোরিয়াল সরকার, ফ্যাসিস্ট সরকার, এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে আমরা গেছি। আর এতে যারা বুঝেন না যে বিদেশে আমেরিকায় বা অন্যান্য দেশেও এই যে দলীয় এই শাখার দরকার, তাদের হৃদয়ঙ্গম হয় না যে কতটুকু অবদান এই আমরা বিএনপি হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যান্য শাখা সহ আমাদের নিউ ইংল্যান্ড বিএনপি আমরা কতটুকু অবদান রেখেছি বারবার প্রতিবাদ করে। এখানে যে 11টা ইয়ে হয়েছে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে হারবার স্কোয়ার, আমাকে যেহেতু অন্যদেরকে সময় দিতে হবে, বুঝছেন, আচ্ছা। আমি ওই প্রশ্নযোগ্যতেই থাকতে চাচ্ছি। তা আমি মনে হয় আপনার কথাতে আমার দর্শকরা বুঝতে পেরেছে, আমি যদি ভুল না করে থাকি। সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের দ্রুত তাদের কার্যক্রমকে আরবান উন্নয়নের জন্য পরিকল্পনা একটা ব্যাপক কাজ, এটার জন্য হলো তাদের দ্রুত একটি নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাওয়া দরকার। বাট আমি এই প্রসঙ্গটাকে একটু এক্সটেন্ড করে আশরাফুল টিটু ভাইয়ের কাছে জানতে চাই। দেখেন, আমাদের মার্চ মাস হয়ে গেছে, এখনো কিন্তু সবাই বই পাইনি। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি যে আপনার কিছুদিন পরে রমজান মাস আসতেছে, অলরেডি কিন্তু তেলের দাম, তেলের কিন্তু অলরেডি সংকট এবং তেলের দামও বেড়ে গেছে। তো বাংলাদেশের যে পরিকল্পনার অভাব, এবং বাংলাদেশে কোনো বিষয় হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় হলে দেখা যাচ্ছে যে পরিবেশ মন্ত্রণালয় উপদেষ্টা এসে বক্তব্য দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আইন বিষয়ক মন্ত্রণালয় হলে সেখানে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দিচ্ছে। এই যে বাংলাদেশের যে অনিয়ম যেটা, এবং একই ব্যক্তি আইন, আবার একই ব্যক্তি প্রবাসী মন্ত্রণালয় রয়েছে, এবং প্রবাসী মন্ত্রণালয়ে আমরা যদি হিসাব করে দেখি 3 আগস্টে সেনাপ্রধান বক্তব্য দেয়, কিন্তু তার আগে কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপি থেকে বা যুক্তরাষ্ট্রতে যারা বাংলাদেশের সাধারণ জনগণ বসবাস করে, তারা কিন্তু 2 আগস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সেক্রেটারিকে দিয়ে, অ্যান্টনি ব্লিংকনকে দিয়ে কিন্তু একটি লেটার বাংলাদেশে পাঠানো হয়েছিল। বাংলাদেশের জনগণ যারা আমেরিকাতে বসবাস করে তারা কিন্তু সবসময় আপনার সচল এবং অ্যাক্টিভ ছিল। তো এখন মানে বর্তমান বিষয়গুলোতে বাংলাদেশের যে পরিকল্পনা বা এগুলোতে কেন আপনি মনে করতেছেন যে আমাদেরকে বা প্রবাসী যারা বাংলাদেশের শক্তি রয়েছে, হ্যাঁ, যেটাকে আপনি বলতে পারেন যে বাংলাদেশের মানে রেইন ফোর্স বা যাই বলেন এটা রয়েছে, সেটাকে কেন ব্যবহার করা হচ্ছে না? আপনি কি মনে করেন? ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নটায় আসি। বই, যেহেতু একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেছে, তারা ইন্ডিয়াতে বই ছাপাতো, এখন এটা বাংলাদেশে করা হয়েছে। এটা একটু দেরি হতে পারে, এটা এমন কিছু নয়, কারণ তারা যে সবসময় ঠিক সময় দিত তা কিন্তু না। তারা কিছু শ্রেণী বই ঠিক সময় দিত, অন্যগুলা ঠিকভাবে দিত না, কিন্তু এগুলা নিউজে আসতো না, কারণ তারা বলতো যে এটা প্রচার করো, মানে ধুমধাম করে কয়েকটা স্কুলে অনুষ্ঠান করে দেখাই দিত যে বই দিয়ে দিছি, পরে আস্তে আস্তে দিত। কিন্তু দ্যাটস ওকে, এটা একটা গভর্নমেন্ট চলে গেছে, তারা 5 মাস হতে আসতে একটু দেরি হতে পারে।
এখন তাদের যেটা সমস্যা আমরা দেখতেছি যে তারা তাদের মধ্যে একটা কি বলবো মানে সমন্বয়ক আর কি, তারা ঠিকভাবে সবকিছু গুছিয়ে উঠতে পারছেন না, বা যখন তারা কোনো সমস্যা দেখেন তখন দেখি যে মনে হয় যে খুব তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দিবে, আবার যখন কোনো সমস্যায় পড়ে না তখন এই সংস্কার সেই সংস্কার করতে হবে, বিচার করতে হবে, এই সংস্কার না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না, এসব কথাবার্তা যেগুলো বলে সেটা অনেকটা আমার কাছে শিশুসুলভ মনে হয়। কারণ এটা বাংলাদেশ, এটা পৃথিবীর মধ্যে অনেক দেশই আছে যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটা, যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এদেশের স্বৈরাচার এরশাদকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে পেরেছে, তারপরে হাসিনার মতো একটা শক্তিশালী ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আন্দোলন করে সে দেশের থেকেই পালায় যেতে হলো তাকে, মানে শুধু নামানা, দেশের থেকে পালায় গেছে এবং তার গোষ্ঠী সহ এবং তার ৩০০ মেম্বার সহ সে পালায় গেছে, মসজিদের ইমাম থেকে আরম্ভ করে সবাই পালায় গেছে। তো এটা বুঝতে হবে যে আমরা বাঙালিরা আন্দোলন করতে অভ্যস্ত, অতএব এই সরকারকে মনে রাখতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশন দিয়ে দিতে হবে, কারণ গণতান্ত্রিক সরকার ছাড়া, জনগণের সরকার ছাড়া এটা করা অত্যন্ত কঠিন একটা অনির্বাচিত সরকারের জন্য। যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, আপনার ব্যবসা বাণিজ্য বলেন, সবকিছুই একটা বাইরে থেকে যে ইনভেস্টমেন্ট আসবে তারাও কিন্তু একটা স্থিতিশীল সরকার চায়, কার সঙ্গে চুক্তি করবে, কিভাবে করবে, তারা কতদিন থাকবে। অতএব এই সরকারের অতি সত্বর তাদের একটা ডেট ডিক্লেয়ার করা উচিত ইলেকশনের জন্য, এবং যতটুকু সংস্কার তারা পারে করবে সেটা তো বিএনপি বলছেই যে তারা দেখবে। যদি সংস্কার আমাদের কাছে আসে, আমাদের দলের নেতৃবর্গ দেখবেন যে ওইটা আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয় কিনা, যতটুকু করার দরকার বিএনপি ততটুকুই করবে। বিএনপি তো নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেটা তো ৩১ দফার মধ্যেও আছে। তো আমার মনে হয় সবকিছু মিলায় প্রবাসীরা তো ধরেন শুধু এখন না, প্রবাসীরা ধরেন ৭১ সালেও যখন এদেশে প্রবাসীরা ছিল তারাও কিন্তু দেশের জন্য অনেক কিছুই করেছে, প্রবাসীরা করে। আমরা যারা বাঙালি আমাদের রক্ত ডিফারেন্ট, আমরা করি। অনেকে এখানে বলে যে ওই নুরুজ্জামান ভাই যেমন বললো, কিন্তু ১০ জন বাঙালি এক হোক এই রাজনীতির কথাই হয়, কিন্তু তারা হয়তো প্রকাশ্যে রাজনীতি করে না। আপনি ফ্যামিলি ফ্রেন্ডে যাবেন, ৫ জন বাঙালি এক হলে এই দেশ সম্পর্কে কথা হবে, এটাই রাজনীতি, যে কথাটা হয় এটাই রাজনীতি। এইভাবেই প্রবাসীরা রাজনীতি করে এবং বিপদ আপদে প্রবাসীরা সব সময় দেশের জন্য এগিয়ে আসে এবং আসবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আশরাফুল টিটু ভাইকে। আমরা এখন যেতে চাই জনাব সৌরভ এইচ খানকার কাছে। সৌরভ ভাই, আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। আমরা যদি জামান ভাইয়ের কথায় আলোচনায় আসি, আমরা দেখেছি আপনি বিশ্ব ব্যাংকের সামনে গিয়েছেন। সবসময় আমি দেখেছি আপনি আমরা বা বস্টনবাসী বা আমেরিকানবাসী আমরা আপনাকে দেখেছি প্রতিবাদী হিসাবে। এবং বাংলাদেশে থেকে রাজনীতি করলে অনেক ফায়দা আছে। টেন্ডার করা যায়, টেন্ডারে কাজ পাওয়া যায়, সরকারি বিভিন্ন কাজ পাওয়া যায়, এগুলো অনেক কিছু পাওয়া যায়। কিন্তু বিদেশে থেকে যারা আসলে রাজনীতি করে, আমি আপনাদেরকে দেখে যতটুকু বুঝেছি, তারা বেশিরভাগ দেশকে ভালোবেসে রাজনীতি করে। এবং আমরা যদি আরেকটু আলোচনা করি, দুবাইয়ে দেখা গেছে যে কিছু লোক জানতো, ৫৭ লোকজন কিন্তু জানতো যে তারা আন্দোলন করলে তাদেরকে আজীবন জেল দেওয়া হবে, তাদেরকে কিন্তু কোনো আইন, কোনো বাধা আন্দোলন থেকে তাদেরকে ফিরিয়ে রাখতে পারেনি। তারাও কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে দুবাই থেকেও তারা আন্দোলন করেছে। আমরাও দেখেছি, আমরা কাজ বাদ দিয়ে পরিবারকে নিয়ে হার্ভার্ডের সামনে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। সৌরভ ভাই, আপনি কি মনে করেন যে আপনাদের যে ত্যাগ, এই ত্যাগ বা আপনাদের যে ভালোবাসাটা, এটা রিটার্ন আপনারা সঠিকভাবে মূল্যায়ন পাচ্ছেন বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের প্রশাসন থেকে? ধন্যবাদ ফরদিন। দ্য কুইক মূল্যায়নের প্রশ্নের জবাবে আমি বলতে পারি, মূল্যায়ন আমার ব্যক্তিগত মতামত আমি বলি যে মূল্যায়ন করলো বা কি করলো,
আমি নিজেও জানি না, আমি নিজেও একটা প্রশ্নবোধক চিহ্ন নিজে রেখে দিলাম, উত্তরটা আমি সঠিক জানি না। তবে এটুকু বলতে পারি যে আমরা বিশেষ করে যারা ডেডিকেটেড বিএনপি বা জাতীয়তাবাদী বিশ্বাস, জিয়ার আদর্শে বিশ্বাসী, স্পেশালি এখানে যারা উপস্থিত আছেন, জনাব কাজী নুরুজ্জামান হইতে আশরাফুল টিটু, রাহিদুল ইসলাম এবং গোলাম ফারুক সহ এবং তুমি সবাই এরা ডেডিকেটেড। কারণ এই জনাব কাজী নুরুজ্জামান একটা কথা বলে গেছেন যে আমরা অনেক সময় টায়ার্ডলেসলি এমন কিছু দলের জন্য আমরা করেছি সেখানে আমরা সময়, অর্থ বা মানে অন্যের প্রতিবাদ সহ্য করতে হয়েছে, এগুলো আমরা চোখে দেখিনি। তখন মূল্যায়ন কে কিভাবে হবে আমি নট শিওর, এটা সরকার বা যদি বাংলাদেশের পলিটিশিয়ানদের আমরা ছেড়ে দিলাম, আমি এটা জানি না অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি। বাট আমার এখানে একটা জিনিস আমি বলি আর একটু অ্যাড করি কুইক করে, যেন বাংলাদেশে আমার মনে জানি কেন হচ্ছে, তোমরা আজকে আমার এই কথাটা একটু নোট করে রাখো, যে জনাব আশরাফুল সাহেব এবং এবং এই যে কাজী জনাব নুরুজ্জামান এবং রাহিদুল ইসলাম সাহেব যেটা বলছেন যে এই সরকারের এই বিলম্ব, মানে ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য যে একটা বিলম্বতা, বা আমি নাটক বলি বা অন্য যেটাই বলি, এটা হয়তো খারাপ অর্থ হয় নাটকটা, বাট এটার একটা পিছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে। এটার অনেক নতুন সংস্কারের নামে আইন পরিবর্তন করা, তারপর এই যে তোমরা ভ্যাটের কথা বললা, বিভিন্ন কিছু কর, এইটার পিছনে তাদের অন্য কোনো একটা মেকানিজম থাকতে পারে। এইটার তাদের এই যে এখন তাদের ক্ষমতা, সেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বা পোক্ত করার জন্য, বা তাদের এই যে ছাত্র যারা আছে সংস্কার মানে যারা আন্দোলনে ছিল তাদের দেখো, তাদের আবার একটা দল করার জন্য তাদের একটা রাস্তা তৈরি করা হচ্ছে। তো যত লম্বা এই সময় দেওয়া হবে, তত তারা যেটা আওয়ামী লীগকে বিএনপি বা অন্যান্য দল, রাজনৈতিক দল দিয়েছে, দেওয়ার কারণে তারা লম্বা সময় লাগছে তাদেরকে সরকারকে পতন করার জন্য। কারণ প্রথম বা সেকেন্ড ইলেকশনে যদি আন্দোলনটা ত্বরান্বিত করতে পারতো আর এই সময় না দেওয়া হইতো, তা আমার মনে হয় এত বাংলাদেশের এত ক্ষতি করতে পারতো না। তো এই তত্ত্বাবধায়ক সরকারও এই আমার মনে হয় তাদের কেউ, সবাই না, হয়তো অনেকেই ভালো উপদেষ্টা আছেন, কিন্তু হয়তো থার্ড পার্টি কিছু লোকজন আছে যারা সবসময় ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে পোক্ত করার জন্য কাজে ব্যস্ত থাকবে, ইনক্লুডিং আওয়ামী লীগ। আমি কালকেও 2 দিন আগে বলেছি, আওয়ামী লীগের পোলাপান বা আওয়ামী লীগের যারা এই স্বৈরাচারের যারা আছেন তারা এখন চুপ আছেন, কিন্তু এটার অর্থই হলো তারা রিগ্রুপিং করতেছে বা অথবা তারা আর একটা কোনো ষড়যন্ত্র করতেছে যে বাংলাদেশকে। সো আমার মেইন পয়েন্ট হইলো বাংলাদেশে আর একটা অতি শীঘ্র একটা ভয়ঙ্কর কালো রাতের মতো অনেক রাত আসতেছে। এইটার পিছনে ভারত এবং আওয়ামী লীগ, আওয়ামী লীগের কি বলে যে অশুভ একটা শক্তি সেটা আসতেছে। আর এইটার জন্য আমরা যারা বিএনপি করি, আমি সবাইকে অনুরোধ জানাই, বা দেশের বাইরে এবং দেশে যারা আছেন তারা প্রস্তুত থাকুন। এবং আমার মনে হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি এটার জন্য কোনো পদক্ষেপ নিক, এই কারণে ওনার নেওয়া হোক, এই কারণে যদি কোনো রকম আমরা কোনো একটা দুইটা আবার ভুলের পথে চলে যায়, ভুলের রাস্তায় চলে যায়, তাহলে বিএনপির যেই উদ্দেশ্য, বিএনপির যে উদ্দেশ্য যে দেশকে পুনর্গঠিত করা বা দেশকে উন্নয়ন করা, সেইটা আমার কতটা সফল হবে আই এম নট শিওর। এটার একটা উদাহরণ দেই, সেটা হলো যে বাংলাদেশে বিএনপির যারা আছেন, অনেক বিএনপি যারা করেন, তারা উল্লাসে যে তারা ফুলের মালা, বক্তৃতায় গিয়ে সেই এখনো এই পুরনো 100 বছরের আগের পুরনো যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এই পুরনো স্লোগান, সব জায়গায় শুধু স্লোগান, আর সব জায়গায় চিল্লাচিল্লি, সব জায়গায় গ্রুপিং, এগুলোই দেখা যাচ্ছে। আমার মনে হয় না যে বাংলাদেশের এই স্লোগান দিয়ে, তারপর ফুলের মালা দিয়ে, মোটরসাইকেল দিয়ে শোডাউন করে, গাড়ির বহর দিয়ে শোডাউন করে, আমার মনে হয় না যে বিএনপি, এইটা সময় এখনো বিএনপির আসেনি, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। ক্ষমতায় আসতে দেন, বা বিএনপির কাজ করার যে বিএনপির যে লিডার যারা আছেন তাদের জায়গা তাদের বসতে দেন, তারপর আপনারা এগুলো করেন। এখনই তো আপনারা অনেক সময় নষ্ট করতেছেন। আমার মনে হয় বিএনপি জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামের সব জায়গার নেতাকর্মীদের একটা শক্তিশালী একটা গ্রুপ তৈরি করেন, শক্তিশালী করেন, তৃণমূলে করেন, যেটা তারেক রহমান করেছেন। আর এই উদ্যোগ এখন থেকে করা উচিত। যদি না করে বিএনপি আবার এমন একটা জায়গায়, এমন একটা কালো অন্ধকারের মধ্যে পড়ে যাবে, বিএনপি হয়তো সেই ধারণা, আমি জানি না, আমার ব্যক্তিগত মতামত আমি বলি, যেটা এখনো বিশাল চতুর্দিকে। আমি আমেরিকাতে কিছু এক্সাম্পল দিয়েছি তোমাকে, ফারদিন আমি পাঠাইছিলাম যে কিছু ছবি একটা রেস্টুরেন্টের, ওই যে আশরাফুল, আমাদের এই আশরাফুল ভাইয়ের নাম, যিনি শেখ হাসিনার
তথ্য তথ্য সেক্রেটারি, প্রেস সেক্রেটারি, হ্যাঁ, তাদের গ্রুপ নিয়ে রেস্টুরেন্টে বসে কথা বলছে, আমি নিজে শুনছি, সেই ছবি আমি পাঠাইছি আমাদের জনাব আনোয়ার হোসেন খোকনের সাথে। তো ষড়যন্ত্র সব জায়গায়, কারণ এদের কাছে প্রচুর টাকা আছে। আমি সরি, আমি লম্বা করতেছি না, ফারদিন একটা সেকেন্ড আমাকে 30 সেকেন্ড সময় দাও। সেটা হলো যে ইন্ডিয়ান 6 মিলিয়ন ইন্ডো আমেরিকাতে থাকে, এবং এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে অনেক ইন্ডিয়ান আছে যারা বড় বড় পদে অলরেডি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে ট্রাম্প সরকার। এবং আওয়ামী লীগের যারা এই দেশে আছেন প্রচুর টাকা মানি লন্ডারিং করে নিয়ে আসছে। এরা কি বসে থাকবে? প্রতিহিংসা এমন একটা জিনিস, কোনো দিন বসে থাকবে না। আর আওয়ামী লীগ হলো নির্লজ্জ, তারা বাংলাদেশের কোনোদিন সুফল চায় না, তারা শুধু চেয়েছে তাদের ক্ষমতা, মানুষকে হত্যা এবং ভারতের স্বার্থ। তো সুতরাং তারা এখনো বসে থাকবে না। তাদেরকে আপনি যতই আপনার ফুল চন্দন দিয়ে আবার বরণ করে নেন, কোনো কাজ হবে না। তো সুতরাং এদের বিরুদ্ধে আমাদের সক্রিয় থাকতে হবে, আমাদের স্ট্রং ভূমিকা নিতে হবে। আর তারেক রহমান, আমি মনে করি উনি একটা এমন আদেশ দেখ যে এখন আপনারা উল্লাস না করে বাংলাদেশে এখান থেকে গিয়ে বাংলাদেশের মানুষ যেখানে সেখানে উল্লাস ছেড়ে দিয়ে আপনারা দলকে শক্তিশালী করুন। যে অন্যায় করবে তাকে ফায়ার করুন, ফায়ার মেক এ স্ট্রং, একটা কথা আছে, ফায়ার মেক এ স্ট্রং। সো ফায়ার করুন, কইরা যাতে বহিরাগত না আসতে পারে। আমাদের এই নিউ ইংল্যান্ড বিএনপিতে যে আমরা এত বছর সময় দিয়েছি, তোমরা সবাই এখানে বসে আজকে উদ্দেশ্য, আমাদের মধ্যে এখন যারা এই সংস্কার মানে কি বলে স্বৈরাচারী যারা আছেন তাদের কেউ না ঢুকতে পারে, এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আর এইটাই জানি আমাদের উদ্দেশ্য থাকে। আর আমাদের এত দিনের রাজনীতি করার পরে যে আমরা কি পাই এবং কে মূল্যায়ন করুক না করুক সেটার দিকে না তাকাই, আমরা দেশের দিকে তাকাই, দেশের উন্নয়নের দিকে তাকাই। আর এইটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। ফারদিন, একটা কথা বলি। আমি অনুরোধ করব যে প্রবাসী ভাইদের যারা যে দেশে আছে সে দেশের আইন মেনে তাদের চলা উচিত। কারণ মিডল ইস্টে যেটা হয়েছিল সেটা কিন্তু তারা ঠিক করেনি। কারণ লোকাল আইন মানতে হবে, যে দেশে থাকবো সে দেশের আইন আগে মানতে হবে, তারপরে রাজনীতি একটা। আর 2 নম্বর হচ্ছে যে হাসিনা সরকার যখন বলতো উন্নয়ন উন্নয়ন করে জেকের করতো, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, নির্বাচন নাই। এই সরকারের জন্য এরকম না হয়, সংস্কার 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 আর উন্নয়ন নির্বাচন নাই, এটা যেন না হয়। এই দুটোই থাকলো আপাতত। ধন্যবাদ। ধন্যবাদ আশরাফুল টিটু ভাই। কিন্তু আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাই, একটি বিপ্লব যখন হয়, বিপ্লব কিন্তু কোনো আইন মানে না, কারণ বিপ্লবের উপরে কোনো আইন হয় না। বিপ্লবটাই হচ্ছে আইন এবং প্রশাসনের বিরুদ্ধে, এটা আবেগের বিষয়। তখন মানুষ যখন নামে, না সে না, যে এটা জেলে যাবে বাংলাদেশে সেই আপনি ভয় থাকে না। করছেন, ঠিক আছে বাংলাদেশে, কিন্তু আপনি বিদেশে থাকবেন, সে দেশের আইনকে আগে মানতে হবে, তারপরে আপনি রাজনীতি আর কি, মানে যে দেশে অবস্থান করতে হবে সে দেশের আইনটাকেও দেখতে হবে। আমি আমাদের আপনার তো সাথে সমস্যা। সহমত পোষণ করতেছি এই বিষয়ে যে অবশ্যই দেশের আইন মানতে হবে এবং আইন মেনে আমরা চলি, এটি আইনকে আমরা শ্রদ্ধা করি। এবং বিষয় যেটা হচ্ছে, একটা বিপ্লব ছিল টিটু ভাই, বিপ্লব ইজ বিপ্লব। দ্যাট ইজ, মানুষ সেখানে চিন্তাও করে না যে সে মারা যাবে কিনা। আপনি যদি তাকে গুলিও মেরে ফেলে দেন, ওই যে আপনি পুলিশকে বলতে শুনছেন না যে একটাকে মারি একটাই মরে, আর বাকিগুলো কিন্তু পালায় না। হ্যাঁ, এটা হচ্ছে সেই জিনিস যেটা হলো যে ভিতর থেকে আসে আর কি। সো তখন আপনি যতই আইনের কথা বলেন, আমি এমনও দেখেছি, আমাদের আজকে টক শোতে আসছিলেন সকালবেলা ক্যাবের ভাইস প্রেসিডেন্ট, উনার ফ্যামিলি রিলেটিভস হচ্ছে উনি আওয়ামী লীগ করে। তো তার ছেলে বাসা থেকে বের হয়ে গেছে। তো ছেলে বের হয়ে গেছে, এখন ছেলেকে মা, ছেলের পিছে পিছে মাও বের হয়ে গেছে। এখন বউ বাচ্চা যখন বের হয়ে গেছে, উনি কিন্তু আওয়ামী লীগ করতেন, উনি তার বউ এবং বাচ্চাকে খোঁজার জন্য সেও রাস্তায় বের হয়ে গেছে, পুলিশ যেন তাদেরকে গুলি না করে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কারণ তার ছেলে, একটা ইয়াং ছেলে, সে দেখছে তার বন্ধুকে রাস্তায় গুলি করে মেরে ফেলতেছে, তার বন্ধুরা রাস্তায় নেমেছে, সে আবেগে বের হয়ে গেছে। তার ছেলের প্রতি আবেগ বিদ্যমান হয়েছে তার মায়ের, যে তার সন্তান বের হয়ে গেছে। মা ছেলে যখন দুজনেই রাস্তায় নেমেছে, সে আওয়ামী লীগ করতে পারে, তার আবেগ কিন্তু এটা না যে পুলিশ তো তাকে চিনে না যে সে আওয়ামী লীগ করে, তাকেও কিন্তু গুলি মারতে পারে, সেও কিন্তু রাস্তায় বের হয়ে গেছে। তো যখন বিপ্লব বা এটা হয়, এটা আবেগ বা এটা ভালোবাসা এমন একটা জিনিস। আপনি দেখবেন যে মানুষ নবী রাসূলকে ভালোবেসেও জীবন দেয়, মানুষ দেশকে ভালোবেসেও জীবন দেয়, মানুষ তার প্রেমিক প্রেমিকাকে ভালোবেসেও জীবন দেয়। এটা আসলে আপনার ভালোবাসাটা কত দূর বা কতটুক মানে আবেগ ঘন হয়েছে সেটার উপরে আর কি বিপ্লবটা তৈরি হয়।
যে আপনি যেমন দেখেছেন যে গুলি খেয়েছে স্বৈরাচার নিপাত যাক নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, গুলি খাইছে। তো এটা অতীতও হয়েছে এবং বর্তমানে আমরা যদি 5 আগস্ট বর্তমানে তখনও দেখেছি, ভবিষ্যতেও যদি হয় আপনি দেখবেন তাও হচ্ছে। আপনি যদি আমেরিকাতে দেখেন, ছাত্ররা যখন প্রোটেস্ট করেছে, আমেরিকাতে তো বৈধ, আপনার যখন ফিলিস্তিনিদের পক্ষে যখন ছাত্ররা প্রোটেস্ট করে, এটা তো বৈধ। আমেরিকাতে প্রোটেস্ট তো এটা আমাদের অ্যামেন্ডমেন্টে রয়েছে, 5th অ্যামেন্ডমেন্টে রয়েছে রাইট টু প্রোটেস্ট। কিন্তু তারপরেও কিন্তু পুলিশ সেখানে হামলা চালিয়েছে, হ্যাঁ, ছাত্রদেরকে সরানোর চেষ্টা করছে, কংগ্রেসম্যানরা তাদেরকে বাধা দিছে। হ্যাঁ, আবার দেখেন যে বিপ্লবের একটা পর্যায়ে গিয়ে ক্যাপিটাল হিলে আপনার প্রাউড বয়েজরা হামলা করছিল এবং 4 বছর তাদেরকে অনেক মামলা অনেক কিছু ইয়াতে ছিল। আবার ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এসে প্রাউড বয়েজ সবাইকে আবার মকুব করে দিয়েছে। সো বিপ্লবের বিষয়টা হচ্ছে যে আপনি এক দেশের সৈন্য, আরেক দেশের আপনি রাজাকার, বা আরেক দেশের আপনি মানে জঙ্গি। সো বিপ্লবটা বিপ্লবী ভাই। এই কারণে অবশ্যই আইন আমরা মানবো, কিন্তু যখন বিপ্লবের প্রসঙ্গ আসছে তখন দেশ সবার ঊর্ধ্বে। ধন্যবাদ আসল ভাই। আমরা এখন ফিরে যাচ্ছি গোলাম নাগ ফারুক ভাইয়ের কাছে। ফারুক ভাই, আপনি কি মনে করেন আমরা যে আলোচনাগুলো করলাম, আমি যদি টিটু ভাইয়ের আলোচনাতে আবার আসি, টিটু ভাইয়ের আলোচনাকে নিয়ে, যে যখন দেশের প্রসঙ্গ আসে, যখন মায়ের প্রসঙ্গ আসে, যখন পরিবারের প্রসঙ্গ আসে, বা যখন হলো মানে যেখানে আপনার আবেগ কাজ করে, সেটা নাকি আইন কি সেখানে কার্যকরী হয় কিনা? ধন্যবাদ ট্যালেন্টেড ছোট ভাই এখানে ফারদিন। টিটু ভাই যে অর্থে বলেছে, হয়তো টিটু ভাইয়ের কাছে সেটা হয়তো তার কাছে রাইট আছে। আমি যদি বলি, যখন দেশকে ভালোবাসবো তখন পৃথিবীতে কোনো আইন, ধর্ম, লেখাপড়া, কাজ, ছোট বড়, কৃষক, এগুলো কোনো ম্যাটার করে না। যখন দেশের স্বার্থে আমরা আসব, তখন আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বো। আমরা যেখানে আসি, এই যে প্রবাসে আমরা থাকি, এখানে আমরা বিভিন্ন স্টেটে আমরা ব্যানার, আমরা স্লোগান, আমরা সবাই, আমরা যারা বিএনপি মনা, অধিকাংশ বিএনপি মনা, এবং দেশের অন্যান্য যারা রাজনীতি করে তারাও আমাদের এখানে একত্রিত হয়েছেন, এবং আমি দেখেছি অনেক আমেরিকানরাও আমাদের সাথে একত্রিত হয়েছে। অতএব দেশ আগে। দেশ যখন আসবে তখন আমরা কোনো কিছু মানবো না, কোনো ধর্ম নাই, বর্ণ নাই, লেখাপড়া নাই, কোনো, তখন মানে একটা অন্যরকম। তা সেজন্য আমি চাই যে সবাই আমরা দেশকে ভালোবেসে, আমরা দেশের ঊর্ধ্বে আমরা কেউ নয়, দেশ যাতে আমাদের সুন্দরভাবে চলে, এবং আগামী দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে আমরা যারা দেশে বিদেশে আছি, যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করি, এবং দেশে যারা এখন অনির্বাচিত কিংবা সংগ্রামী অথবা বিপ্লবী সরকার আছেন, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে যত দ্রুত হোক আপনারা গণতন্ত্রের রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য সবাইকে সুযোগ দিয়ে, মানে একটা অন্তত ভোটের সুযোগ দিয়ে নতুন সরকার আসুক, যে সরকারই আসুক, নতুন সরকার আসুক, এবং নতুন সরকার দেশকে গণতন্ত্র, দেশকে সংস্কার, দেশকে সংস্কৃতি, সিনেমা কিংবা খেলাধুলা, এইগুলো যাতে অগ্রগামী করে, এগিয়ে নিয়ে চলে, এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ। ধন্যবাদ গোলাম নাল ফারুক। আমরা ফিরে যাচ্ছি রাহিদ রহমানের কাছে। রাহিদ রহমান ভাই, আপনার কাছে আমরা জানতে চাই যে বিভিন্ন দেশে আমরা দেখেছি যে প্রবাসে ভোটাধিকারের ব্যবস্থা রয়েছে, আসলে আমেরিকাতে কি কোনো ব্যবস্থা রয়েছে কিনা? অন্যরাও যদি এই বিষয়ে জেনে থাকেন আপনারা এই বিষয়ে আলোচনা করতে পারেন, বাট আমি শুরু করতে চাই রাহিদ রহমানকে দিয়ে, যাতে আমরা বাংলাদেশে যেন ভোটাধিকার থেকে, আমরা যারা আমেরিকাতে প্রবাসী রয়েছে, বাংলাদেশের নাগরিক যারা রয়েছে, যেহেতু আমরা সবাই ডুয়েল সিটিজেন, আমরা একাধারে আমেরিকা এবং বাংলাদেশ দুই দেশেরই নাগরিকত্ব উপভোগ করি, তাহলে এখানে সুযোগ রয়েছে কিনা? যদি থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, না থাকলে আমরা এটা নিয়ে আমাদের একটা দাবি থাকতে পারি কিনা, গণতান্ত্রিক দাবি। সুন্দর প্রশ্ন, ধন্যবাদ ফারদিন এগেইন। আসলে বাংলাদেশের
এটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রদূত থাকে কিংবা আমাদের যে মিশন, তার পক্ষ থেকে আসলে বাংলাদেশি যারা ডুয়েল সিটিজেনশিপ আছে কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদে জাতীয়তাবাদে বাংলাদেশি এখনো আছে, যারা এখনো আমেরিকান হয় নাই, তাদের জন্য ভোটাধিকার ব্যবস্থা করা দরকার। এটা দূতাবাস থেকে করা উচিত। এই আমেরিকাতে আমার মনে হয় না এরকম কোনো পদক্ষেপ নিচ্ছে কিংবা নেয় বিভিন্ন স্টেটে, কারণ আমেরিকায় বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে বোধহয় 3টা জায়গায় বোধহয় আছে অফিস। এখন 3টা জায়গা থেকে তারা বিভিন্নভাবে বিভিন্ন স্টেটে, এই 50টা স্টেটে তাদের বাংলাদেশি যত আছে তাদের একটা কাউন্ট করা উচিত। এবং এখন আমি শুনলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা পদক্ষেপ নিবে যে বিদেশি যারা আছে তাদের জন্য ভোটাধিকার ব্যবস্থা করা। এখন বাংলাদেশে আসল প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশে ভোটটা কবে হবে সেটা আগে ঠিক করা। বাংলাদেশে ভোটের জন্য যে লিস্ট সেটা তৈরি হচ্ছে এখন। এর সাথে সাথে কারণ বিদেশিতে যারা অবস্থান করছে বিভিন্ন দেশে, মিডল ইস্টে, তারপরে ইউরোপে, সব জায়গায় এরকম লিস্ট দূতাবাসের তরফ থেকে করা উচিত অতি শীঘ্রই। এবং এই ভোটাধিকার ব্যবস্থাটা দূতাবাস থেকেই করা উচিত যতদূর সম্ভব, যত আর্লি অ্যাজ পসিবল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবার কাছে শেষ প্রশ্ন, আপনারা কি কেউ কোনো কিছু নিজে থেকে আলোচনা করতে চান কিনা? করলে আমি তাকে সুযোগ দিতে চাই। আমাদের একটা কথা যে জোর দিতে চাই এই জন্য যে আমরা এমফাসাইজ করতে চাই যে বিদেশে আমাদের দলের, বিএনপি বা যে কোনো যারা দলের করতে হয় তাদের ইউনিটগুলোকে শক্তিশালী করা দরকার এবং সেটার অবদান অনস্বীকার্য। যারা বুঝে না, যারা স্বীকার করতে চায় না, যেরকম 71-এর মুক্তিযুদ্ধের সময়ও লন্ডন থেকে বা ওয়াশিংটন থেকে, ইউরোপ থেকে এই বাংলাদেশিরা যেরকম ভাবে অবদান রেখেছেন, সেই 24-এর গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের সময়ও, বিপ্লবের সময়ও আমরা বিদেশ থেকে এইরকম এটি প্রমাণিত হয়েছে। সুতরাং বারবার এটাকে আন্ডারমাইন করা, ইগনোর করার কোনো অবকাশ নেই। যারা এগুলো কথা বলে তারা শুধু সময়ের অপব্যবহার করে, তারা শুধু বর্জিত। এটাই আমার শেষ কথা, যে বিদেশ থেকে আমরা অনেক অবদান রেখেছি। যেরকম ভাবে টক শো হোস্টরা বিভিন্ন ইউরোপ, জার্মানি, এদিকে ওয়াশিংটন ডিসি, এর সবখান থেকে যারা টক শো হোস্টরা অবদান রেখেছেন, আমরা দলীয় পক্ষ থেকে সংঘবদ্ধভাবে পাবলিক অপিনিয়নকে এখানে আমরা না থাকলে তো কেউ কোনো সময় আমরা মানে নিউ ইয়র্ক এয়ারপোর্টেও কেউ যেত না, ওই জাতিসংঘের সামনেও কেউ যেত না। বেইন থেকে এটা সম্ভব? এটা কোনোদিন এগুলো খালি ভালো কথাতেই শোনা যাবে যে সমস্ত বাংলাদেশিরা একত্র হয়ে বাংলাদেশের ভালোর জন্য ইয়ে করবেন। এটা অনেকেই বলে, এখানেই বলছে সুশীল সমাজ, কিন্তু কোনো সময় দল থেকে না করলে এটা হবে না, হতো না। এটা আপনারা সবাই শেয়ার করতে পারেন যে বেনের থেকে ওরম থেকে আমরা কোনো সময় করতে পারবো না, কারণ কোন দলই একদল আরেক দলকে কোনো সময় সমর্থন করবে না ওইটার ব্যাপারে। সুতরাং এটি শেষ কথা, আশা করি মানে ধন্যবাদ। আমি একটা কথা বলবো ফারদিন, যদি পারমিশন দাও আর কি। জি বলেন। আমি রাহিদ ভাইয়ের সাথে একমত, এবং শুধু আমি এটাই বলবো, আমরা যারা মানে বাংলাদেশের বাহিরে যারা আছি, এশিয়া থেকে আরম্ভ করে মিডল ইস্ট, ইউরোপ এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, আমরা যারা আছি, নতুন যে সরকার আছে এখন অথবা যে সরকার আসবে, তুমি একটু নোট করে রাখো যাতে অনলাইন সিস্টেম করে, যাতে আমরা এখান থেকেই ভোটটা দিব এবং ডাইরেক্ট বাংলাদেশে চলে যাবে। এই সিস্টেমটা যদি অনলাইন সিস্টেম করে তাহলে আমি মনে করি যে এটা একটা অভূতপূর্ব একটা দৃষ্টান্ত হবে বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। টিটু ভাই কিছু বলবেন? আমি যেটুকু আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে প্রশাসন যারা আছেন তাদেরকে লক্ষ্য করতেছি যে তারা নিজেদের বদলি তদবির, একজন অফিসার আর একজনকে সরাবে কোথায়,
এসব নিয়েই ব্যস্ত। তারা কিন্তু দেশের জন্য কাজ করতেছে বলে আমার মনে হচ্ছে না। প্রশাসনও বলেন আর পুলিশ প্রশাসন বলেন একই অবস্থা। তারা কোথায় জি। পোস্টিং হবে, কোথায় যাবে, কি করবে, তাদেরকে নিয়েই ব্যস্ত। কিন্তু যে এই সরকারকে যে হেল্প করবে সেরকম খুব একটা চোখে আম, বুঝছি না। পড়তেছে না। এবং ইউনূস সাহেবের সরকারের অনেকেই আছেন যারা আমরা ঠিকভাবে চিনিও না, কোনো মানে চেয়ারবোধও পাচ্ছি না। মানে রাইট। মানে একটু স্ট্রং দরকার। একটা রাষ্ট্র চালাতে গেলে একটু স্ট্রং, একটু ভালোবাসাও থাকতে হবে, একটু কঠোর হতে হবে। যে সেই তো দেখি রাস্তায় নেমে পড়ে, অমক দাবি করতে হবে, না হলে এ করবো সে করবো, হ্যাঁ, বিশৃঙ্খলা তৈরি করতেছে। ইদানিং তো দেখতেছি ঢাকায় অত্যন্ত চিন্তায় বেড়ে গেছে। বড় বড় সন্ত্রাসীরা, আজকে খবরে দেখলাম যে চাঁদাবাজি শুরু করে দিচ্ছে, অমক তমক, অমক এলাকা অমকের, তমক এলাকা অমকের। এটা কেন? ওয়াই? স্টিল তো আর্মিদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে, তারা কি করতেছে? তাদের তো কোনো ভাবভঙ্গি পাওয়া যাচ্ছে না। এখনো শুনলাম না যে কোনো মিলিটারি অফিসার অমুকজনকে ফাইন করছে কিংবা অমুকজনকে ধরে জেল দিচ্ছে। তাদেরকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটি পাওয়ার, কিন্তু তারা তারা ব্যাস একটু ঘুরে বেড়াচ্ছে এই যা। কিন্তু এটা ঠিক না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এটা খারাপের দিকে গেলে এই সরকারেরই বদনাম হবে। তখন কিন্তু জনগণ অন্যভাবে অন্য কিছু চিন্তা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সঠিক। সৌরভ ভাই, আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাচ্ছি। আমি একটা কুইক, ওই যে আপনার টিটুবের কথা, টিটু সাহেবের কথা আমি রিয়েলি একমত। আসলে কি এই তত্ত্বাবধায়ক সংক্ষেপে আমি আবার এটা রিপিট করে আমি অলরেডি বলছি যে দেখো, যে কোনো কাজে দক্ষতা দরকার, এবং একটা দেশের রাষ্ট্র চালাইতে হলে সেখানে, আর যদি গণতন্ত্রকে তুমি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তার সত্যিকার রাষ্ট্রে যারা দক্ষ রাজনীতিবিদ দরকার। এখন সেটাই হোক, এখন দক্ষ রাজনীতিবিদ দরকার, এবং যারা অলরেডি টেস্টেড, যারা অলরেডি রাষ্ট্র পরিচালনা করছে, তাদের হাতে একটা ফেয়ার ইলেকশন দিয়ে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। আর এটাকে যতই বিলম্ব করবে ততই অশুভ শক্তি আরো স্থান করে নেবে। এইটা আমার। আর সাথে সাথে আমার একটা জিনিস বলতেছি যে আমাদের বিএনপির ভাইস মানে ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, ওনার যারা ওনার অ্যাডভাইজার আছেন, অবশ্যই তারা হয়তো ভালো জানেন ওনার সিকিউরিটিকে আরো বাড়ানো উচিত। কারণ যারা এই রয়ের যারা অশুভ, যারা রয়ের যে এজেন্ট গুলো আছে, তারা লন্ডনেও ঘোরাঘুরি করতেছে। এটা আমি আমি আমার যতটা সূত্রে আমি জানতে পেরেছি। আর বাংলাদেশেও উচিত ওনার সৌরভ ভাই, একদম সংক্ষেপে যদি বলতেন, যেটা বলতে চান, বাংলাদেশের একটি বিষয় একদম সংক্ষেপে বলেন। বাংলাদেশের ল এনফোর্সমেন্ট যারা আছে, বা যদি তারেক রহমান দেশে যায়, অবশ্যই তারা তার সিকিউরিটিটা দায়িত্ব নিবেন, কিন্তু সাথে সাথে ব্যক্তিগত একটা টিম তৈরি করা উচিত তারেক রহমানের। কারণ তারেক রহমানের উপরে তার সিকিউরিটির নিরাপত্তার অনেক অভাব আছে, নিরাপত্তার অনেক আছে। আর এই জিনিসটা থেকে বিএনপির এখন থেকে করা উচিত। বিএনপি নিয়ে আমি বারবার করে বলবো, কারণ বিএনপি 16টা বছর ধরে দেখো অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্ন জায়গায়, এই দেশের বাইরে। তাদের এই সুযোগটাকে তারাই তাদের অবহেলার জন্য যারা আবার হাতছাড়া না করে, এই অনুরোধটাই সবার কাছে থাকবে, এবং আমাদের যারা হাইকমান্ডে আছে তাদের কাছে অনুরোধটা থাকবে, সঠিক সিদ্ধান্ত নিয়ে ওনারা সঠিক রাস্তায়, যাতে ওনাদের যে উদ্দেশ্য এবং দেশের স্বার্থে যাতে ওনারা দেশের জন্য কাজ করতে পারে, সেই সুযোগটা যেন ওনারা গ্রহণ করতে পারে। আর এই চেষ্টায় ওনাদের থাকা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। জেড টিভির পক্ষ থেকে যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এবং আমাদের প্রবাসীরা সবসময় রয়েছে আমাদের বাংলাদেশের মানুষের পাশে তাদের প্রয়োজনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।